দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। সংস্কার ও রাজনীতি এই শিরোনাম আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে সরাসরি দুজন অতিথি আছেন, পরিচয় করাতে চাই তাদেরকে। আছেন ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন আবু হেনা রাজ্জাকি, আইনজীবী ও রাজনীতি বিশ্লেষক। দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি আপনাকে দিয়ে শুরু করি। বৈষম্যের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে, 16 বছরের যে স্বৈরশাসন সেটি থেকে মুক্তি পেয়েছে দেশ। সংস্কারের জন্য ঐক্যবদ্ধ, দলমত নির্বিশেষে সবাই। আমরা দেখলাম রাজনীতি এবং সংস্কারের মধ্যে আপনি পার্থক্য কতটা দেখেন, বা কি পার্থক্য আপনার কাছে মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক, তার সাথে পাশাপাশি দেশ টিভির সমস্ত দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা। আসলে আপনি যদি সংস্কারের আগে আসতে হয় যে বিপ্লবটা হইল, এখানে যদি আমি যাই, আমরা কিন্তু ট্রেডিশনালি একটা কথা বলি, জানি খুব বেশি না, একেবারে ব্রিটিশ আমলে না গেলেও ধরেন 47 আন্দোলন, তারপরে 52 আন্দোলন, 69 আন্দোলন, তারপরে 71 আন্দোলন। এই 71 যে মুক্তিযোদ্ধা, তার আগে কিন্তু ওগুলা সব এই 71 এসে টার্ন নিছে, বিস্ফোরণ ঘটা যাকে বলে, ওখান থেকে শুরু। তো এখন আসেন 71 সালে আমরা যে যুদ্ধটা করছি, সেটা কিন্তু এই পূর্ব পাকিস্তানের মানুষ আমরা ছিলাম নিরস্ত্র পশ্চিমাদের তুলনায়। ঠিক তখন কিন্তু আমাদের পাশে ভারত এসে সশস্ত্র হয়ে তাদেরকে লড়াই করছে তাদের বিরুদ্ধে, এবং আমরা জয়লাভ করছি। তার পরের ধাপটা যদি আমরা আসি, এই 2024-এ যেটা হইল, সেটা হলো কি, সেটাও কিন্তু যারা আন্দোলন করছে ছাত্র জনতা, তারা কিন্তু নিরস্ত্র ছিল, তাদের উপরে কিন্তু এই সরকারেরই অস্ত্র ব্যবহার হয়েছে। সেক্ষেত্রে তৃতীয় কোনো পক্ষ এসে কিন্তু এদেরকে সশস্ত্র ইয়েতে সাহায্য করেনি, তারা জীবন বাজি রেখে যুদ্ধটা করছে, এবং তারা একটা পর্যায়ে ব্যর্থ হয়েছে, মানে আর মারতে পারেনি। কেন পারেনি সেই প্রেক্ষাপটে আমি যাচ্ছি না, যেভাবেই হোক সেটা স্টপ হয়ে গেছে। তার মানে নিরস্ত্র, আমি বলছিলাম যে নিরস্ত্র সত্যের কাছে সশস্ত্র মিথ্যা পরাজিত হবেই, এবং সেটাই হয়েছে 2024-এ। এখন আসেন সংস্কার। 71 সালের যে মুক্তিযুদ্ধ, তারপরে তখন যে আমাদের পটভূমি ছিল, ওই প্রেক্ষাপট ছিল, তখনকার যে আমাদের সংবিধান ছিল, সেটা যে প্রেক্ষাপটে রচিত হয়েছে, এবং আজকে যদি চিন্তা করেন এতকাল পর আইসা, সেই প্রায় 53 বছর পর যখন এই ঘটনাটা ঘটলো, তখন ন্যাচারালি দুইটা প্রেক্ষাপট এক নয়। কাজেই আপনার কিছু সংস্কার সেখানে আনতে হবে। সংস্কার না নতুন না পরিবর্তন, সেই বিতর্কে আমি যাচ্ছি না। বাট আজকের প্রেক্ষাপটে, যেমন আমরা যারা মানে আমাদের চেয়ে যারা সিনিয়র ছিল, 71 সালে যারা সংবিধান লিখছে, তারা 53 বছরে কিন্তু 17 বার অ্যামেন্ডমেন্ট করছে, এটা মাথায় রাখতে হবে। আর আমেরিকার সংবিধান প্রায় 200 বছরে 27 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে। তাহলে আপনি জিনিসটা চিন্তা করে দেখেন যে তাদেরটা নিশ্চয়ই অনেক টিকসই, সংবিধানটা অনেক টিকসই। তাহলে 200 বছরের মধ্যে মাত্র 27 বার, আর আমাদের 53 বছরে 17 বার। এবং এই 17 বারে কিন্তু ক্ষমতাটাকে কুক্ষিগত করতে 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 সংস্কারটাই, এই বিধানটাই আপনাকে স্বৈরাচার বানায় রাখছে। সুতরাং এই জায়গাটা যদি বের হইতে হয়, দুটো জিনিস খুব জরুরি। এক হইলে এটা সংস্কার, আর হলো চিন্তা চেতনার পরিবর্তন। কোনটা আগে, সংস্কার আগে না রাজনীতি আগে এই মুহূর্তে? হ্যাঁ, কারণ এই সংস্কারের সাথে রাজনীতি সম্পৃক্ত, রাজনীতির সাথে সংস্কার সম্পৃক্ত। এখন আজকে যে ছেলে পেলে জনতা, ইভেন মহিলা, যেভাবে মহিলা রাস্তায় নামছে কোলের শিশু নিয়ে, তাহলে এই প্রেক্ষাপটে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনাকে ভাবতে হবে যে আমরা মনে করতাম যে এরা বোধহয় ফেসবুক, তো টুইটার, তো ইউটিউব নিয়ে বসে আছে। না, বরং এটা তাদেরকে আপ টু ডেট করছে। তারা ঘরে বসে বসে দেখছে কি হয়েছে। যারা মনে করেন আজকে আন্দোলন করছে, ছাত্র যদি ধরেন, এরা কিন্তু ঘরে বসে বসেই দেখতে পারছে, এবং এটার ভিতরে তাদের একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সুতরাং এইটা ছিল, আপনি বলতে পারেন যে ডিজিটাল যুগের একটা বিস্ফোরণ। সুতরাং আজকে যখন আপনি সংস্কার করবেন, সংবিধান নতুন করে লিখবেন, তখন নতুন প্রজন্মকে আপনার মাথায় রাখতে হবে, তরুণ প্রজন্মকে মাথায় রাখতে হবে। সেটা চিন্তা করে আপনি সংস্কার করবেন না নতুন লিখবেন, সেটা পরের বিতর্ক। বাট সংবিধানে পরিবর্তন আনতেই হবে, সেটা ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং এই সংবিধান করতে যাওয়ার সময় আপনাকে সমস্ত রাজনীতি, দেশের রাজনীতি এবং রাজনীতিবিদদের মাথায় রাখতে হবে যে তারা কিভাবে চায়, সেটা একটা বিরাট ফ্যাক্টর। তার সাথে তরুণ সমাজ, সব কিছুর মিলে একটা সমন্বয় করে আপনাকে সেই সংস্কারে যেতে হবে। আপনি যদি ঘরে বসে বসে একা একা করেন, সেটা হবে না। তারপরে আপনার সংস্কার, যেটা আপনি বললেন, ইলেকশন কমিশন একটা কথা আসছে ইতিমধ্যে, আর সংবিধান যে সংস্কার করবে, একজনের নাম আসছে, প্রথম ছিল স্বাধীন মালিক, পরে চলে এসলো আলী রিয়াজ সাহেবের নাম। এবং আমি দেখলাম
ব্যক্তিগতভাবে কারোর সাথে আমার কোনো এনিমিটি নাই, কিন্তু আমরা যখন দেখব যে আপনি দেখেন একটা লোক জীবনভর আমেরিকায় ছিল, তার একটা আমেরিকান পাসপোর্ট আছে, আমরা কিন্তু দেখেন নর্মালি আমরা দেখছিলাম লাইফে যে একটা লোক যখন বিদেশ থাকে, ইংল্যান্ড থাকে 10 বছর 15 বছর থাকে, তার ভিতরে কিন্তু ওইটার যে কালচার তার একটা ইম্প্যাক্ট হয়। এটা যদি আপনি অস্বীকার করেন তাহলে হবে না। একটা ছেলে 10 বছর লন্ডন থাকার পর আইসা আগে পড়তো প্যান্ট শার্ট সবসময়, এখন সে 3/4 প্যান্ট বা হাফ প্যান্ট পরে বাইরে যায়, এটা কালচার হয়ে গেছে তার। সুতরাং বাংলাদেশের সংবিধানটার সাথে চিন্তা করতে হবে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের তরুণ সমাজ, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সমাজনীতি সব কিছু মিলিয়ে এবং হাতে কলমে যে মানে যিনি লিখবেন তাকে নিয়ে যাতে কোনো ডাউট তৈরি না হয়। আজকে আমরা মনে করতেছি তার ভিতরে একটা আমেরিকান প্রভাব থাকতেও পারে, এবং সেক্ষেত্রে সংবিধানের সাথে একটা লয়ের সম্পর্ক। এখন যিনি ল পাস করেননি তিনি লিখতে পারবেন না তা কিন্তু নয়, কারণ আমাদের যেমন শাহাবুদ্দিন সাহেব ছিলেন বিচারপতি, উনি কিন্তু সিএসপি ছিলেন, চিফ জাস্টিস হয়েছেন, সেটা নিয়ে আমি কোশ্চেন করছি না। বাট নর্মাল কোর্সে আপনি যদি দেখেন যে আপনি একজন ডাক্তার মানে রুগী দেখাবেন, তাকে ডাক্তারের কাছেই নেওয়া উচিত। এই ডাক্তারের চেয়ে আপনি ভালো বুঝলেও ডাক্তারের কাছেই নিতে হবে। সেক্ষেত্রে এটার প্রধান আপনার স্বাধীন মালিকরে করা হইলো যেটা, তারপর উনি কীভাবে চললেন আমরা প্রেক্ষাপটটা জানি না, কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশের আলী রিয়াজ সাহেব থাকতে পারে, প্যানেলে থাকতে পারে, কিন্তু এটার দায়িত্ব দিতে হবে একটা বাংলাদেশের দায়িত্বশীল ব্যক্তি, যার ভিতরে পক্ষপাতিত্বর গন্ধ পাওয়া যাবে না, এমনি একজন ব্যক্তির দেওয়া উচিত। 1 নম্বর। পাশাপাশি আপনি নির্বাচন কমিশন সংস্কার দেন, ইতিমধ্যে বিতর্কিত হয়েছেন বদিউল আলম মজুমদার, উনি কিন্তু এখন পর্যন্ত কাজ শুরু করেন নাই, কেউ 1 অক্টোবর থেকে কাজ শুরু করবেন। তার আগে উনি বলে দিলেন যে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ না আসে তাহলে নির্বাচনটা বেআইনি হবে না বা আইনের পরিপন্থী হবে না বা এটা গ্রহণযোগ্য হবে। আপনি কে এটা বলার? আপনি তো কোশ্চিনকালে ফাংশনটাই দেওয়া হয় নাই। আপনাকে দেওয়া হয়েছে সংবিধান সংস্কার করবেন, ইউ উইল স্টার্ট ইউর জব টাস্ক ফ্রম 1 অক্টোবর। বিফোর দ্যাট আপনি বললেন, আপনি তো প্রমাণিত করলেন আপনি এনটি আওয়ামী লীগ অথবা অন্যপন্থী। এটা তো আমরা প্রত্যাশা করি না। অফকোর্স এখানে আপনি একটা বিরাট ভুল করছেন, এবং এই একটা ভুলের কারণে আমার কাছে মনে হয় এটা আমাদের প্রধান উপদেষ্টার চিন্তা করা উচিত। আপনি শুরুতেই গলত করে ফেলছেন। এটা আমি ফিরবো আপনার কাছে, আমি একটু যেতে চাই ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা আপনার কাছে। সংস্কার এবং অর্থ পাচার ফেরাতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র, প্রধান উপদেষ্টাকে এমন আশ্বাস দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আপনি জানেন যে প্রধান উপদেষ্টা জাতিসংঘ সফরে আছেন, আজকে তিনি ভাষণ দেবেন। সংস্কারের জন্য 6টি কমিশনও হয়েছে, একটি কমিশনের প্রধান হিসেবে পরিবর্তনও হয়েছে, যেটি জনাব অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকের কাছে আমরা অনেক দূর শুনলাম আর কি। সেই ক্ষেত্রে আসলে সংস্কারের পথে অগ্রগতি বা কতটুকু আপনার কাছে মনে হয়? আপনাকে ধন্যবাদ, আমার সহ আলোচক রাজ্জাকি সাহেবকে ধন্যবাদ। আসলে দেখুন, আমি কতগুলো বিষয় বলি। প্রথমে বলে রাখি, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়। দ্বিতীয় যে বিষয়টা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে আমি আলোচনাটা শুরু করতে চাই, যখনই আপনি সংস্কারের আলাপটা বলেন, সংস্কার রিফরমেশনের শুরুতেই এটি কি রাজনৈতিকভাবে আপনি রিফর্ম করবেন, নাকি এটি আপনি নিরপেক্ষতার জায়গা থেকে রিফর্ম করবেন? আমাদের কিন্তু এই জায়গাটাতে একটা ভীষণ রকমের দোদুল্যমানতা দেখা দিচ্ছে। কারণ আপনি যখনই রাজনৈতিক পক্ষপাতিত্বমূলক কোনো আচরণ থেকে রিফর্ম করবেন, তখন সেটি কখনো সঠিকভাবে হবে না, যেটার সংকটই কিন্তু বদিউল আলম মজুমদারের এই বক্তব্যের মাঝখানে দিয়ে এসে পড়ছে। তার মানে আপনি একটি পক্ষপাত নিচ্ছেন। আমি খুব স্ট্রংলি মনে করি যে খুব সহজেই কাউকে পরিবর্তন করে দেওয়া, আপনার নিশ্চয়ই মনে আছে যে দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যে সাখাওয়াত হোসেনকে সরিয়ে দিয়ে আমাদের মানে পররাষ্ট্র যে উপদেষ্টা, মানে স্বরাষ্ট্র যে উপদেষ্টার জায়গাটা কিন্তু সরিয়ে দেওয়া হলো খুব অল্প দিনের ব্যবধানে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে অল্প দিনের মধ্যে তাৎক্ষণিকভাবে এবং কেন সরানো হলো সে বিষয়ে কোনো ধরনের কোনো কিছু না বলে এটি কোনো ওয়াইজ ডিসিশন না। কারণ আমার বলতে কোনো দ্বিধা নাই, এই মুহূর্তে বাংলাদেশে এখন পর্যন্ত আইনি ব্যবস্থা ভীষণ রকমের ভঙ্গুর। এমনকি আপনি যখন সেনাবাহিনীকে মিলিটেন্সি পাওয়ার দিলেন, ম্যাজিস্ট্রেট পাওয়ারটা দিলেন, ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়ার পর আমরা কি দেখলাম, কয়েকদিন আগে একজন মেজর মারা গেলেন, এই তো 2 দিন আগেই লেফটেন্যান্ট মারা গেলেন। তো এই যে ব্যাপারগুলো, কারণ কি এই লেফটেন্যান্ট কেন মারা গেলেন? কারণ কি উনি কিন্তু উনার যে ট্রেনিং আর সিভিল যে প্রবলেমগুলো, ডাকাত চোর, এদের ট্রেনিং প্রক্রিয়াটার পটভূমি কিন্তু আলাদা, অভিজ্ঞতা আলাদা। এই বিষয়গুলো যে আলাদা, এটা যদি আপনি না বুঝতে পারি তাহলে কিন্তু আমাকে এই ইনসিডেন্টগুলোকে ফেস করতে হবে, এবং যেটার কনসিকোয়েন্সেস আপনার সামনে রয়েছে। এখন রাজ্জাকি সাহেব যে বললেন
ইসের কথা, আপনার আলী রিয়াজের কথা, ঠিক আছে? আমি একটা কথা বলতে চাই, আপনার কোনো কালচারে যা কিছু আছে তাহাই সহি, এটা খুব ভুল ধারণা। কালচারে কিন্তু অনেক গলত থাকে। যেমন মনে করেন এক সময় এই অঞ্চলের কালচারে ছিল সতীদাহ প্রথা, কালচারালি রিলিজিয়াসলি ওটা তো একটা রিলিজিয়াস ফেনোমেনা না, সতীদাহ প্রথা। এখন কি আমি বলবো যে ওইটা ঠিক ছিল কারণ ওটা কালচারে? কখনোই আমি এটা বলবো না। তাহলে এটা এখানে একটা বিষয় আছে, মানে আপনার কিছু কিছু জিনিস থাকবে সংকটপূর্ণ, আপনি সেটা পরিবর্তন করবেন। কিছু কিছু জিনিস থাকবে যেটা আছে সেটাই আপনার জন্য অনেক ভালো, সেটা আমার পরিবর্তন করার দরকার নাই, সেটা আমার সংস্কার করার দরকার নাই। এই বিষয়টা বোঝাটা কিন্তু ভীষণ জরুরি। আপনি অল অফ এ সাডেন, যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি একজন নারী হিসেবেও মনে করি, এই যে যেমন মনে করেন আমাদের ইলেকশন কমিশন, আমি দেশ টিভির মাধ্যমে আপনাদের মাধ্যমে একটা প্রস্তাবনাও রাখতে চাই। আমি তো মনে করি বাংলাদেশের যেই সংরক্ষিত নারী আসন থাকে সংসদের, সেটি উঠিয়ে দিয়ে আমাদের এমন নিয়ম করা উচিত, প্রতিটি রাজনৈতিক দল, সে যে রাজনৈতিক দলই হোক না কেন, সে যদি নির্বাচন করতে আসে তাকে আরপিওর শর্ত অনুযায়ী 30% নারী আসনে প্রতিদ্বন্দ্বী দিতে হবে। আপনি যখন এটা করবেন তখন কিন্তু প্রকৃত অর্থে নারী এম্পাওয়ারমেন্ট হবে। আপনি ওই শোকেজিং এর মতো সংসদে 70 জন বসিয়ে রাখবেন, তারা যে কথা বলে বা তাদের যে পারফরমেন্স আপনি দেখেন না কেন, এটি কোনো ক্ষমতায়নকে এস্টাবলিশ করে না। কাজে এই বিষয়টা তো সংস্কারের দরকার আছে, এবং আমাকে রাজনৈতিক ক্ষেত্রে তো নিশ্চয়ই সংস্কারের দরকার আছে। এই বিষয়গুলোকে আমাদের সামনে না আসলে পরে যেটা হবে যে আমরা একপাক্ষিক কথা বলছি। আপনার রাজনৈতিক সংস্কারণ এবং ইলেকশন কমিশনের সংস্কার এবং সংবিধানের সংস্কার, এই তিনটা কিন্তু বিচ্ছিন্ন না, এই তিনটাকে কিন্তু একসাথে মুভ করতে হবে। তা না হলে আপনি এই যে এখন যে আন্দোলন উঠছে, আন্দোলনে বলছে না যে আপনি শিক্ষা প্রতিষ্ঠানে সকল ধরনের রাজনীতি বন্ধ করে দিবেন। আচ্ছা আমাকে একটা কথা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে সকল ধরনের রাজনীতি আপনি বন্ধ করবেন, আবার আপনি নতুন দল করতেছেন, রাজনৈতিক দল করার চিন্তা ভাবনা করছেন ছাত্রদের দিয়ে, আমি ঠিক বুঝতে পারলাম না ওটা কি ছাত্র রাজনীতির মধ্যে পড়বে না? এই যে টুইস্টেড ভার্সন আমরা বলে দিই, আপনি আবেগী হয়ে অনেক কথা বলতে পারেন, বাঙালির সমস্যা কি জানেন, বাঙালি আবেগের যৌক্তিকতা শেখে না। নিশ্চয়ই আমরা একটি সঠিক এবং ঐক্যমত্র একটি সংস্কারের পথে আমরা এগিয়ে যাবো এবং রাজনৈতিক সংস্কার নিয়ে আমরা কথা বলবো। একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে নিশ্চয়ই আমরা কথা বলবো। প্রিয় দর্শকদের সঙ্গে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরবে একটু পর, সঙ্গেই থাকবেন। সরাসরি আলোচনায় ফিরতে চাই আমরা। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী আপনার কাছে আসে। আজ জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র সফরে রাষ্ট্র হিসেবে বা সরকারের সফলতা আপনার কতটা দেখেন এই কয়দিনে? ধন্যবাদ আপনাকে সহালোচক, আপনাকেও ধন্যবাদ। আমরা যদি আপনি কি দেখি, মানে কি পেলাম বা আমাদের অবস্থানটা কি, এই সব মিলে যদি আমরা আলাপ করি, যদি এখন পুরোপুরি সময় আসেনি, না পুরোপুরি সময় আসেনি, প্লাস উনি ভাষণ দিবেন, উনি ভাষণে কি বলবেন, অনেকগুলো বৈঠক হয়েছে আমরা লক্ষ্য করেছি, উনি ভাষণে কি বলবেন এটা আমাদের মোটামুটি ধারণা আছে। এখানে যেটা উনি অলরেডি ক্লিনটন আয়োজিত যে অনুষ্ঠানে যেটা বললেন সেগুলো আসবে, আপনি সংস্কার বিষয়গুলো আসবে যেগুলো আইডিয়া দেওয়া হয়েছে, তারপর আমাদের অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, সব কথাগুলোই আসবে। এবং আলটিমেটলি ইতিমধ্যে উনি এস্টাবলিশ করে ফেলছেন যে আমরা একটা ভঙ্গুর রাষ্ট্র নিয়ে এই মুহূর্তে আছি। কারণ উনি আসার পর বলছেন 1 লাখ টাকার বেশি দেওয়া যাবে না, 2 লাখ টাকার বেশি দেওয়া যাবে না, এগুলোতে একটা আমার অর্থনৈতিক চিত্রটা আমি অলরেডি তুলে ধরছি। সেই বার্তাটা এখন তার রিকভারির পালা। এখন রিকভারির পালা হলে কি, প্রথম আমার যেটা অবজারভেশন আপনাকে লক্ষ্য করে দেখবেন যে প্রফেসর ইউনূস সাহেব বাংলাদেশের পক্ষে গেছেন, এটা এখন জাতিসংঘে একটা বিরাট ফ্যাক্টর। জাতিসংঘে কিন্তু বাংলাদেশের মতো ছোট ছোট দেশ আরও আছে, কিন্তু আজকে বাংলাদেশ নিয়ে যে আলোচনাটা হচ্ছে ওখানে বিকজ অফ ইউনূস সাহেব, সেটা কিন্তু আপনার অতীতে কোশ্চিনকালেও হয় নাই, 1 নম্বর। 2 নম্বর হইল উনি অলরেডি ওখানে অনেক ইন্টারভিউ দিচ্ছেন, অনেক রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করছেন, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, IMF এর প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তো মনে করেন ট্রেডিশন ব্রেক করে ওনার সাথে বৈঠক করছেন, যেটা আমাদের কাছে এই মুহূর্তে পর্যন্ত খুব গর্বের। কেন গর্বের? যে উনি খুব অল্প সময়ের জন্য যান নিউ ইয়র্কে এবং তারপরে হয়তো একটা নৈশ ভোস্টস দিয়ে উনি চলে যান। কিন্তু সেখানে এটা কিন্তু নর্মাল যে ট্রেন্ড সেটাকে ভেঙেছে, অনেকগুলো ট্রেন্ড ভেঙেছে ইউনূস সাহেব এসে। আপনি একটা টেলিফোনে বা টেলিফোন কনভারসেশনে তার 57 জন লোক আমার রিলিজ হয়েছে আরব আমিরাত থেকে, এবং যেটা নাকি আরবের ইতিহাসে একটা রেকর্ড। তো এই
যে যে জিনিসটা আমরা দেখতেছি আজকে, তার যে প্রভাবটা আমরা দেখতেছি, সেটাকে যদি আমরা ওনার প্রভাব এবং আমরা দেশের সাধারণ জনগণ এবং রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে দেখছি সংস্কারের কথা যেহেতু আসছে, বিএনপিতে সংস্কার শুরু হয়েছে দেখলাম, ভালো লক্ষণ। হ্যাঁ, তারা একটা কথা বলছে যে এই সরকারকে ব্যর্থ হইতে দেওয়া যাবে না, পাশাপাশি সরকার যাতে নিজের কারণেও ব্যর্থ না হয় সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের এই প্রভাবের ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রভাব বা সম্মান, তার পাশাপাশি আমাদের অর্জনও দরকার নিশ্চয়ই। ডেফিনেটলি, সেই জন্যই তো বলছি ওই প্রভাবটাকে আমরা কাজে লাগাবো। এখন মনে করেন যে প্রফেসর ইউনূস সাহেব 3টা ফর্মে শক্তিশালী। একটা হলো একটা রাষ্ট্রের কিন্তু একটা শক্তি থাকে, নিজস্ব শক্তি। এই যে আমাদের ছাত্র জনতা, এটা একটা বিশাল শক্তি, তারা কিন্তু একটা রেভলিউশন করে দেখাই দিছে, ছাত্র জনতা সবাই। তারপরে যদি আসেন, এটা রাষ্ট্রের নিজস্ব শক্তি। তার উপর যখন রাষ্ট্রের দায়িত্ব যে ব্যক্তি নেন, তিনি যদি ক্ষমতাধর হন, তাহলে এই রাষ্ট্র কিন্তু আরেকটু শক্তি পাইল। তাহলে ইউনূস সাহেব যে লেভেলটা এখন আছে পৃথিবীতে, যে আমরা যেটা দেখলাম, তাতে আমার রাষ্ট্র কিন্তু এক্সটার্নালিও শক্তিশালী। তার পাশাপাশি যে কথা উনি বললেন যে আইন শৃঙ্খলা কিন্তু আমরা এই মুহূর্ত পর্যন্ত ব্যর্থ, কিন্তু সেক্ষেত্রে দেখলাম ওয়াকারুজ্জামান সাহেব তার পাশে গিয়ে দাঁড়াইছে এবং সে বলছে যে যা কিছু ঘটুক এর পাশে আমরা আছি, সরকারের পাশে। তাতে বোঝা গেল এই মুহূর্তে যে আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার ব্যাপার যেটা আছে, সেটাই প্রয়োজনে সে হস্তক্ষেপ করবে, এরকম আমার কাছে মনে হইতেছে। তাইলে ইন্টারনাল শক্তি, এক্সটার্নাল শক্তি, রাষ্ট্রের নিজস্ব শক্তি, 3টে মিলে যদি দেখি, তাহলে ইউনূস সাহেব একটা সুন্দর ফরমেশনের জায়গা আছে, সুন্দর শক্তি নিয়ে আসে এবং তার পক্ষে করা সম্ভব বলে আমরা বিশ্বাস রাখতে চাই এবং আশা করতে চাই। এখন যে সংস্কার যেগুলো বলছে, উনি অলরেডি কিন্তু আলাপ করছেন ওখানে আমাদের পুলিশ সংস্কার, নির্বাচন সংস্কারের ক্ষেত্রে জাতিসংঘের সহায়তা নেবে। এবং আপনি সংস্কার করতে গেলে কিন্তু 2টা জিনিস খুব মারাত্মক। একটা যদি দেখেন, আপনার টেকনিক্যাল সংস্কারের সাথে একটা টেকনিক্যাল ব্যাপার আছে, স্ট্র্যাটেজিক্যাল ম্যাটার আছে, তার পাশাপাশি ফিনান্সিয়াল ম্যাটারও আছে। এই 3টা জিনিস কিন্তু একটা মারাত্মক সমন্বয়। এই 3টা জিনিস আপনি কোথায় পাবেন? এক ওয়েস্টার্ন ব্লক ছাড়া। জাতিসংঘ জাতিসংঘ আমাকে গুরুত্ব দিচ্ছে এবং আমেরিকা, ধরে আমি যদি ওয়েস্টার্ন ব্লক আসি, তাহলে কিন্তু আমার কিছু ফিনান্সিয়াল সাপোর্টের প্রতিশ্রুতি অলরেডি হয়েছে এবং কিছু লোক এনশিওর করছে এখানে ইনভেস্টমেন্ট আসবে। তার মানে কি, তারা কিন্তু হোমওয়ার্ক করে নেমেছে, অগ্রগতির ক্ষেত্রে আমরা এগিয়ে যাব, আমরা দেশটাকে স্টেবল করবে এবং তারা তাদের টাকা পয়সা সিকিউর করবে যারা ইনভেস্ট করতে চায়। সুতরাং এদিক থেকে বুঝে গেল যে ইউনূস সাহেবের জন্য মানে যথেষ্ট ফেভার আছে, দেশের আভ্যন্তরীণ বাইরে সবকিছু মিলে সম্ভব, আমরা আশাবাদী। জি, ধন্যবাদ। আমি ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা আপনার কাছে আসতে চাই। সাম্প্রতিক পাহাড়ে সংঘর্ষ এছাড়া আরও কিছু বিচ্ছিন্ন বেশ কিছু ঘটনা আমরা গত 1.5 মাসে দেখলাম। এইসব দেশজুড়ে এই ঘটনাগুলোকে সংস্কারের পথে বাধা দেখেন কিনা, যেহেতু এটি একটি অন্তর্বর্তীকালীন সংস্কার এবং একটি সরকার, এবং এই সংস্কারের জন্য আসলে তারা এসছেন, বা কোনো ষড়যন্ত্র আপনি দেখেন কিনা এই যে বিচ্ছিন্ন ঘটনাগুলোকে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে বিচ্ছিন্ন ঘটনা সবসময় হয়, কিন্তু বিচ্ছিন্ন ঘটনাটা এখন কেন এত বেশি বড় আকার ধারণ করে, এখানে কিন্তু রাজনীতিটা আছে। ষড়যন্ত্র না বলে আমি বলবো রাজনীতি। এখানে 2টো জিনিস আমি খুব স্পষ্ট করতে চাই। পাহাড়ের মানুষদের বাঙালিরা এক ধরনের কলোনিয়াল প্রেসারে সবসময় রেখেছে। কোনো পার্টিকুলার গভর্নমেন্টের নাম আমি উল্লেখ করব না। বাংলাদেশ যখন স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পরে এম.এন. লারমা, মানবেন্দ্র নারায়ণ লারমা, উনি সংসদে যখন বসেছিল, তখন তৎকালীন যেই রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু বলেছিল তোমরা সবাই বাঙালি হয়ে যাও, তখন এম.এন. লারমা বলেছিল যে আমি চাকমা, আমি কিন্তু বাঙালি না, আমি কিন্তু চাকমা, আমাকে বাঙালি হতে বলবেন না। এবং উনি কিন্তু সংসদ থেকে বের হয়ে গিয়েছিল। তো এম.এন. লারমার এই ঐতিহাসিক ভূমিকাটা যখন ছিল, এরপরে আপনি জিওগ্রাফিক্যাল কারণে আপনি কি করেছেন, সেটেলার শব্দটা যে ব্যবহৃত হয়, বাঙালিদেরকে নিয়ে যে ওখানে আপনি তখন ডেমোগ্রাফি দেখিয়েছেন যে ওখানে আপনাকে বসাতে হবে। তারপর থেকে এখন পাহাড়ের জনগণের উপরে কিন্তু ভীষণ রকমের এক ধরনের অত্যাচার, নিপীড়ন, জুলুম চলছে। এক্সিস্টিং যে সংবিধান, সেই সংবিধানের 6 ক ধারায় কি লেখা আছে জানেন? সেখানে লেখা আছে বাংলাদেশে বসবাসরত সকল জনগণই বাঙালি। এটা আপনার কারেন্ট সংবিধানে লেখা আছে। এই যে আপনি বলেন যে জুলুম চলছে, কারা করছে এই জুলুমটা 2 পক্ষের, নানা পক্ষের। মূলত এই জুলুমটা কোথায় হয়, যেমন আমি আপনাকে সহজ করে বলি, তাদের দাবিগুলো কি? ল্যান্ডের দাবি, কারণ সে তো থাকে হচ্ছে পাহাড়ে, পাহাড় তার গৃহ। এখন আপনার সেই পাহাড়টাকে আপনি উন্নয়নের ডিসকোর্সে নিয়ে এসে পাহাড় থেকে তাকে উৎখাত করেছেন। কাপ্তাই যে লেক ছিল, সেই লেক থেকে প্রথম আপনি সেখান থেকে তাদেরকে উৎখাত করেছেন। চন্দ্রঘেনা পেপার মিল, সেখান থেকে আপনি উৎখাত করেছেন। কাপ্তাই লেকে, এগুলো কি সংস্কারের পথে বাধা কিনা? এই যে বিচ্ছিন্ন ঘটনাগুলো, আমরা আসলে যে জায়গাটিতে ছিলাম,
না না, বাধা তো বটেই, কারণ আপনার বাধা না, এটা যেটা হয়েছে যে ঘটনাটা নিয়ে এই আলাপটা শুরু হয়েছে সেখানে কিন্তু একজন চোর, আমি একদম স্পষ্ট করে বলতে চাই, যিনি চুরি করতে যে গিয়েছিল তাকে সে অ্যাক্সিডেন্টে মারা যায়। আমরা কিন্তু কেউ ঘটনাটাও জানি না যে পাহাড়ে আসলে দ্বন্দ্বটা কোত্থেকে শুরু হলো, অ্যাক্সিডেন্টে মারা যায়। কিন্তু তাকে, সে যেহেতু স্বীকৃত চোর, মোটর বাইক নিয়ে এসে চুরি করতে গেছিল, তাকে আদিবাসী ছেলেরা যে থামিয়েছে, কিন্তু ওই যে অ্যাক্সিডেন্টে খাম্বার সাথে মাথা লেগে যে সে যে স্পট ডেড হয়, তার এটা ছড়ানো হয় যে সে হচ্ছে পাহাড়িরা বাঙালি মেরে ফেলেছে। এরপরেই কিন্তু এই পুরো যা কিছু চলছে। আপনি বলছেন এগুলো সংকট না, অবশ্যই এগুলো সংকট। এই এক একটা বিচ্ছিন্ন ঘটনা, এগুলো আমাদের সংস্কারকে বাধাগ্রস্ত করবে। সংস্কারকে বাধাগ্রস্ত করবে না, আপনি তাদের দাবি মানতে হবে। আপনি যখন নতুন বাংলাদেশ করবেন, এই যে জনগণের অভ্যুত্থান, এই অভ্যুত্থানে কি কোনো পাহাড়ি নাই? পাহাড়ি বলেন বা সাঁওতাল বলেন, যারা পাহাড়ি না, মেইনল্যান্ডের আদিবাসী, তারা নেই? তাদের ভয়েসটা যদি আপনি ইনকর্পোরেট না করতে পারেন, তাহলেই কিন্তু সংকটটা তৈরি হবে। আপনি যদি তাদের ভয়েসটা ইনকর্পোরেট করতে পারেন, তাহলে কিন্তু সংস্কারের ক্ষেত্রে আমি মনে করি না কোনো বাধা। কিন্তু সংকটটা ওখানেই হবে যখন আপনি বলেন যে পাহাড়িরা কুকিচিন থেকে আসছে, মারমারা ওখান থেকে আসছে, বাঙালি কিন্তু সংকট জাতি। তাহলে আপনি কিন্তু এটা বলতে পারেন না। এটা কি কেউ বলেছে যে কোনটা বাঙালি সংকট জাতি? যে কুকিচিন থেকে? না, এটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সরকারের ব্যাপারটা তো খুব পরে আসছে, কারণ আমরা কিন্তু এখনো সংস্কারে যাইনি। বিভিন্ন পক্ষ কিন্তু এই দাবিগুলো তুলছে। এখন একটা কথা বলি, আপনি একটা দাবি তুললেন, আমি একটা দাবি তুললাম, রাজ্জাক হিসাবে একটা দাবি তুললেন, তিনজন কিন্তু তিন ধরনের দাবি তুললাম। সামনে যে সরকার বা সংস্কারের যে দায়িত্ব, তার কাজ কি জানেন? তার কাজ হচ্ছে আমাদের তিনজনের দাবির মধ্যে যৌক্তিকতা কোনটা, সেইটাকে আপনার মাথায় নিয়ে আসে। এখন যদি ব্যাপারটা এরকম হয়, আপনার ক্ষমতা বেশি, পেশি শক্তি বেশি, তাই আপনার দাবিটাই গ্রহণযোগ্য, আমার ক্ষমতা কম, পেশি শক্তি কম, আমার দাবিটা অগ্রহণযোগ্য, তাহলে কিন্তু আপনি পক্ষপাতিত্ব করলেন। আপনি যখন সংস্কার করতে বসলে কিন্তু আপনার এই চিন্তা করলে হবে না যে কে আমার দলের কার কথা আমি মানতে পারি, ভয় পেলে চলবে না। আপনাকে প্রকৃত অর্থে রাষ্ট্রের জন্য দূরদর্শী কোনটা সেটা চিন্তা করতে হবে। নিশ্চয়ই সবারই অধিকার অক্ষুণ্ণ থাকবে। আমাদের যে সংস্কার প্রক্রিয়া, সেই সংস্কার প্রক্রিয়া আমরা একটি বিরতি থেকে ফিরে আবার আলোচনা ফিরব। প্রিয় দর্শকদের সঙ্গে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরবে একটু পর, সঙ্গেই থাকবেন। আরো একবার স্বাগত দেশ সন্ধ্যা। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাক, আপনার কাছে আসি। আমরা রাষ্ট্রীয় অবকাঠামো সংস্কারের কথা বলছি এবং সেই প্রক্রিয়া অনেক দূর এগুচ্ছি। রাজনৈতিক সংস্কারটি আমাদের জরুরি কিনা পাশাপাশি? আসলে কি দেখেন, এগুলো প্রত্যেকটা জিনিস ইন্টার রিলেটেড। আপনি শুধু রাজনৈতিক সংস্কার করবেন কিভাবে? এর সাথে অর্থনীতি জড়িত, এই রাজনীতির সাথে প্রশাসনের যে সংস্কার সেটা জড়িত, বিচার বিভাগ, সবটা কিন্তু মিলে রাজনীতি। আপনি কি মনে করেন এইসব কিচ্ছু নাই, সংস্কার কিছু নাই, পুলিশ নাই, বিচার ব্যবস্থা কিচ্ছু নাই, আপনি রাজনীতি করেন তো কি নিয়ে রাজনীতি করবেন? এই রাজনীতি করতে হলে বহু কিছু আসবে। এই যে সাম্যতার কথা বলি, এই যে সমন্বয় একটা জানি আন্দোলন করলো, সবই কিন্তু রাজনীতি। আবার যদি আপনি গণতন্ত্র, নির্বাচন, সব কিছু উন্নয়ন সব ফিরে আনেন, তার সাথে কিন্তু অর্থনীতির সম্পর্ক। উন্নয়ন মানেই অর্থনীতি। এখন আপনি দেখেন বিগত দিনে যে উন্নয়ন হয়েছে, আমরা কিন্তু দৃশ্যমান বহু উন্নয়ন দেখছি, যেই উন্নয়নটার সাথে সাধারণরা সম্পৃক্ত হয় নাই, ওই উন্নয়নটা সাধারণদের কোনো কাজে লাগেনি। আপনি যে উন্নয়নটা করছেন সেটা দেশের 10% লোকের লাগছে। আপনি তো 80-90% লোকের বঞ্চিত করে কোনো ডেভেলপমেন্ট হয় না। এই ক্ষেত্রে চিন্তা করতে হবে যে ডেভেলপমেন্টটাই আপনি করবেন সেটা টেকসই সবার জন্য হতে হবে। সবার সেই উন্নয়নের যে ছোঁয়াটা বা উন্নয়নের যে গন্ধটা তার পেতে হবে। আগে জেনারেল মাস লেভেলে একটা জিনিস কইরে তারপর আপনি বাড়তিটায় যাবেন। আমরা ওদেরকে বঞ্চিত করে করছি, এটা একটা বিস্ফোরণ ঘটছে। খুব সিম্পল কথা, এই যে সংস্কার, আজকে যে একটা কথা হচ্ছে সংবিধান সংশোধন নাকি পুনর্লিখন, এটা মানে বিশাল একটা ডিবেট চলতেছে। যেমন আমি একটা আইনের ছাত্র হিসেবে বলি, মামলা একটা করার পর নিয়ম হয় যে মামলাটাকে সংশোধন করার, ওই যে আর্জি সংশোধন করার। তো আর্জি সংশোধন করতে গেলে আপনি কখনো কখনো এমন করতে পারেন যে একটা নিউ আর্জি দাঁড়ায় গেছে, মানে আগের যে অভিযোগটা করছিলেন সেটাকে সংশোধন করে এমন জায়গায় গেছেন একটা নতুন আর্জি দাঁড়ায় গেছে, তারপরে কোর্টে হিয়ারিং করবেন, গ্রহণযোগ্য হলে অ্যাকসেপ্ট করে দিল। তা আপনি যে পুনর্লিখন ডিবেটটা আনাটা ঠিক হয় নাই। আপনার সংস্কারে নামেন, সংস্কারে নামতে গিয়ে যেমন একটু আগে আলাপ হইল আমাদের সংখ্যালঘু বা মার্জিনাল গ্রুপ যারা, এরা কিন্তু বাংলাদেশি সব। এই যে বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়বাদ 53 বছর যাবৎ চলছে, একটা ভুল সিদ্ধান্ত, এটা ডিভিশন করে রাখা। এখন
সাঁওতাল বলেন, গারো বলেন, পাহাড়িয়া বলেন, সব তো বাংলাদেশি, এই ব্যাপারে তারাও কিচ্ছু বলবে না। কিন্তু আমরা যে 53 বছরে উন্নয়নের কোন ছোঁয়াটা তাদের কাছে পৌঁছেছি, এখনো গহীন জঙ্গলে গেলে দেখবেন হাত ভেঙে গেলে পাতা চাবাইয়া তারা দিয়ে এরপর বাইন্ধে দেয়। তাহলে আপনার উন্নয়নটা কোথায় গেছে? আপনার তো ওই জায়গাটা চিন্তা করতে হবে। ওরাও তো আলোর মুখ দেখতে চায়, সেখানে আমরা যেতে পারি নাই। সুতরাং আপনি যখন বাংলাদেশি হিসেবে তাদেরকে ইনক্লুড করবেন এবং আস্তে 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 আমরা তারা এমন একটা জায়গায় নিব যাতে তারা এইটার ছোঁয়া, এই আলো তারা নিতে চায় বা এটা এখন তারা ইচ্ছুক না। এখন মনে হয় কি জানেন, ওরা এখান থেকে আসলেই মনে হয় যে একটা গোপন জায়গাতে একটা বাহিনী বের হয়ে আসছে। তো এই জায়গাটা থেকে আমাদের বের আসতে হবে সংস্কারের নামে, সব সংবিধানে ইনক্লুড করে তারপরে, এবং সেটাই বোধহয় সঠিক সিদ্ধান্ত হবে। ধন্যবাদ। আমি শেষ করতে চাই ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, আপনার বক্তব্য দিয়ে ভবিষ্যৎ রাজনীতিকে কোথায় দেখতে চান যদি রাজনৈতিক সংস্কার দরকার হয় সেক্ষেত্রে? আমি বলবো যে কোনো রাজনৈতিক সংস্থাই আছে থাকুক না কেন, তাকে আগে একটা নিরপেক্ষতা বজায় রাখতে হবে, তাকে সকলকে ইনক্লুড করতে হবে, এবং সেক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিতে হবে আপনি কাউকে যেন মানুষরা, রাজনৈতিক দলগুলো তারা যেন দেশের কথা বিবেচনা করে। আমরা নেতা তো পাই, কিন্তু এই সকল নেতা কোনো না কোনো দলের নেতা হয়ে যায়, কেউ আমাদের দেশের নেতা হয় না। আমাদের মূল সংকটটা হচ্ছে এই যে দেশের নেতা হতে হবে। আপনাকে মানতে হবে যে আপনি ব্যক্তি আসলে শুধুমাত্র একটা দলের জন্য না, নাগরিক রেসপন্সিবিলিটি ভীষণ রকমের বাড়াতে হবে, আমাদের ভলেন্টিয়ার রেসপন্সিবিলিটি ভীষণ রকমের ভাবে বাড়াতে হবে। আপনি যদি নাগরিকদের নেতা হতে পারেন, মানুষের পালস বুঝতে পারেন, তখন কিন্তু আপনার পক্ষে খুব সহজ হবে একটা দেশ কি চাচ্ছে সেই জায়গাটাতে পৌঁছানো। এবং সবচেয়ে বড় ব্যাপার, আমি এটা খুব সংস্কারের এই সময়ে, এই মৌসুমে সকল রাজনৈতিক দলকে বলবো, দয়া করে হাইপ বলে একটা শব্দ আছে, হাইপে পড়ে অথবা ভীষণ রকমের মানুষ চাইছে বলে মানুষ সব সময় সকল কিছু চাইলেই সেটি সঠিক হয় না। এই যৌক্তিকতাটা আগে মাথায় আনতে হবে। অনেক অসঠিক জিনিসপত্র মানুষ চেতে পারে। আজকে টিকটক ভীষণ রকমের পপুলার একটা মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম। এখন এই টিকটক সামাজিক যোগাযোগ মাধ্যম হওয়ার পরেও পৃথিবীর বিভিন্ন দেশে টিকটক ব্যান হয়েছে। কেন হয়েছে? কারণ তাকে ব্যবহার করে নানা ধরনের অসাধু উপায়ে করা হচ্ছে। তো এই জায়গাগুলো আমাদের মাথায় রাখতে হবে যে আপনার যে চাচ্ছে, বিভিন্ন অঙ্গ সংগঠনের চাওয়াগুলাই তিনি চাইলো বলেই আমি ভয় পেয়ে সংস্কারে সেই জায়গাটা বাদ দিয়ে দিলাম। সেই জায়গাটাতে আমাদের রাজনৈতিক দলগুলোকে অনেক শক্তিশালী ভূমিকা আনতে হবে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের মনে রাখতে হবে সকল রাজনৈতিক দলের জন্য নিয়ম এবং অধিকার দুটাই সমান। অসংখ্য ধন্যবাদ ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, সহযোগী অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আইনজীবী ও রাজনীতি বিশ্লেষক, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শকদের, সন্ধ্যা এখানে শেষ করতে হবে। আবারও দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।